This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি নিউজ এট 2 লিমা রয়েছে আপনাদের সঙ্গে নজর রাখবো এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। নিম্নমানের স্যালাইনের কারণে মৃত্যু হয়েছে প্রসূতির। স্বাস্থ্য ভবনকে প্রাথমিক রিপোর্টে জানিয়েছে মেদিনীপুর মেডিকেল। সংশ্লিষ্ট সংস্থার সব স্যালাইনে নিষেধাজ্ঞা স্বাস্থ্য দপ্তরের। নিম্নমানের স্যালাইনের কারণে মৃত্যু প্রসূতির। স্বাস্থ্য ভবনকে প্রাথমিক রিপোর্টে জানিয়েছে মেদিনীপুর মেডিকেল। কর্ণাটকের সংশ্লিষ্ট সংস্থার সব স্যালাইনে নিষেধাজ্ঞা জারি করল স্বাস্থ্য দপ্তর। খুবই দুঃখজনক ঘটনা, প্রসূতি যার মৃত্যু হয়েছে এবং যারা এখন লড়াই করছে যাদেরকে বাঁচানোর সমস্ত রকম প্রচেষ্টা মেডিকেল কলেজ থেকে করা হচ্ছে, কিন্তু অভিযোগ যেটা জমা পড়েছে তার জন্য তদন্ত কমিটি রাজ্য স্তরের গঠিত হয়েছে। প্রিলিমিনারি রিপোর্ট আমি স্বাস্থ্য দপ্তরে পাঠাচ্ছি। তো ড্রাগ কন্ট্রোলকে ডাকা হয়েছে, তারাও এখন স্যাম্পেলগুলো তুলছে। সমস্ত কিছুটাই বিচারের বিষয় যে কোথার থেকে কি হয়েছে, যেটা হয়েছে সেটা খুব দুঃখজনক, যাতে আর না হয় তার জন্য আমরা দেখছি। অ্যাকচুয়ালি শুধু আরএল থেকেই যে হয়েছে সেটাও একটা ব্যাপার আছে দেখার। তো আরএলের সাথে সাথে আরও অনেক ওষুধ ওরা পেয়েছিল, তো সব ওষুধগুলোর ব্যাচ নাম্বার নিয়েই ড্রাগ কন্ট্রোল টেস্ট রিপোর্ট দিলে আমরা বুঝতে পারবো আর কি। এখনো পর্যন্ত আমাদের কাছে যে বড় খবরের আপডেট এসে পৌঁছচ্ছে, কর্ণাটকের সংশ্লিষ্ট সংস্থার সব স্যালাইনে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ এখন অবধি মেদিনীপুর মেডিকেল কলেজ স্বাস্থ্য ভবনকে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে যে এই ত্রুটিপূর্ণ স্যালাইনের কারণে, এই নিম্নমানের যে স্যালাইন দেওয়া হয়েছে সেই কারণেই কিন্তু প্রসূতির মৃত্যু হয়েছে। অর্থাৎ এই স্যালাইন দেওয়ার ফলেই যে প্রসূতির মৃত্যু হয়েছে, প্রাথমিকভাবে সেই রিপোর্ট পৌঁছে গেল স্বাস্থ্য দপ্তরের কাছে। এই স্যালাইনই কারণ প্রসূতির মৃত্যুর জন্য, এবং 4 জন প্রসূতি এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, তাদেরকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। বাচ্চাটা ভালো আছে, আর মায়েরই অসুবিধা। ভুল চিকিৎসায় আমাদের পেশেন্টটা মারা গেল। স্যালাইনটা ডেট ফেল ছিল, আমরা যতদূর শুনেছি স্যালাইনটা ডেট ফেল ছিল। আমরা জানতে পেরেছি, ওটা আমরা চার্জও করেছিলাম ডাক্তারবাবুর আগে। ওরা বলছে না, আমরাকে সরকার যেটা পাঠাচ্ছে আমরা তোমরাকে খালি দিনই, এটা পুরো হসপিটালটা চলছে, বলছে স্যালাইনের কোনো দোষ নেই। আমরা ন্যায্য বিচার চাই। এভাবে আমাদের পেশেন্টটাকে মেরে দিলে দুধের শিশুগুলোকে আমরা মানুষ করবো কি করে? আমরা তার উত্তর চাই সরকারের কাছ থেকে। পেচ্ছাপটা যে সামান্য পরিমাণে হচ্ছিল সেটাও একদম লাল রক্তর মতো কালার দিয়ে, এবারে ওখানে তো আরো যা অন্য পেশেন্টগুলো আছে তাদেরও ওই একই সমস্যা, যার কারণে আমাদের এই মাত্র কিছুক্ষণ ঘন্টাখানেক আগে জানতে পারলাম যে আমাদের পেশেন্ট পার্টির যা আছে বাড়ির লোক, সে ওখান থেকে এসে বলে যাচ্ছে যে এরকম ভুল ট্রিটমেন্ট করেছে, স্যালাইনেতে ইনফেকশন ছিল না, স্যালাইন ডেট কার্ডে যা কিছু একটা হবে, যার কারণে ওই 5টা পেশেন্টের একই অবস্থা সকলের। ভুল স্যালাইন দেওয়া হয়েছে। হ্যাঁ, ভুল স্যালাইন বলতে স্যালাইনের ভিতরে কিছু গন্ডগোল কিছু একটা আছে, ওই স্যালাইন থেকেই অসুস্থটা হচ্ছে। আলোচনা করছিল ওই যে স্যালাইন, ভুল স্যালাইন দেওয়ার জন্য বলছে যদি মার খেয়ে নাও, মানে পেশেন্ট পার্টিরা শুনছে মারে তো মার খেয়ে নাও, মানে ডাক্তার ভুল চিকিৎসা করে নিজেরাই জানে সবকিছু জেনে বলছে আমাদের মার খেয়ে নাও। তাহলে এটা কি হসপিটাল না গরুর গোয়াল, এইটাই জানতে চাই আমরা। কি ধরনের ভুল ট্রিটমেন্ট হয়েছে? এইটা স্যালাইনটা পুরো একবারে ডেট কাটা বলে বলছে। হ্যাঁ, স্যালাইনটা পুরো এক্সট্রা। গরুর গোয়াল, এটা কি হসপিটাল? হসপিটাল হলে কি এইসব জায়গায় এইসব জিনিস হয়? যারা সরকারি ডাক্তার তাদের কি চোখে কি কানা, যে একটা এক্সপায়ার না ডেট, সে কি জানে না কিছু? এগুলো কি ধরনের হসপিটালের চিকিৎসা? কথা বলবো আমাদের রিপোর্টার সৌরভ দত্ত রয়েছেন সরাসরি। সৌরভ, একটা মৃত্যু, তারপরে কি স্বাস্থ্য ভবনে সবসময় টনক নড়বে? এবং এটা একটার পর একটা ঘটনার ক্ষেত্রে দেখা গেছে, এবারে নতুন করে কি নির্দেশ দেওয়া হলো? লিমা, দেখো যে প্রশ্নতে তুমি শুরু করলে যে একটা মৃত্যুর পর কি স্বাস্থ্য ভবনের টনক নড়বে, প্রশ্নটা হচ্ছে একটা মৃত্যুতেও কি স্বাস্থ্য ভবনের টনক নড়বে? যদি টনক নড়তো তাহলে কর্ণাটকে 4 জন প্রসূতির মৃত্যু হয়েছিল, নভেম্বর মাসের ঘটনা। তারপর যে সংস্থার রিঙ্গার ল্যাক্টেট বা এই স্যালাইনের কথা বলা হচ্ছে, রিঙ্গার ল্যাক্টেট, যার ব্যবহারে মেদিনীপুর কলেজে একজন প্রসূতির মৃত্যু হয়েছে, 4 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কর্ণাটকে 4 জনের মৃত্যুর পর কর্ণাটকের স্বাস্থ্য সচিব ডিসিজিআইকে জানিয়েছিলেন যে এই প্রোডাক্টের গুণমান নিয়ে প্রশ্ন রয়েছে, যার কারখানা রয়েছে এই রাজ্যের শিলিগুড়িতে, সেই প্রশ্ন তুলেছিলেন। এবং তারপর এখানে পরিদর্শন হলো। যৌথ পরিদর্শনের পর টপ ম্যানুফ্যাকচারিং, কত বড় বিষয় যে একটা কারখানার 14টা প্রোডাক্ট, সেই পরিদর্শনের পর বলে দেওয়া হলো উৎপাদন বন্ধ।
গুণমান নিয়ে প্রশ্ন আছে বলে উৎপাদন বন্ধ। তারপর কি হলো? তারপর রাজ্যের সবকটা সরকারি হাসপাতালে তাদের 14টা আইটেম ব্লক করে দেওয়া হলো, যাতে কোনো সরকারি হাসপাতাল সেই ওষুধটা বরাত দিয়ে তুলে সেটাকে ওয়ার্ডে ব্যবহার করতে না পারে। তাহলে মেদিনীপুর মেডিকেল কলেজে এই স্যালাইন পৌঁছলো কি করে? তার কারণ মেদিনীপুর মেডিকেল কলেজ মানে এত বড় ঘটনার পর তাহলে মেডিকেল কলেজ পর্যন্ত এলো কি করে? মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন এলো কি করে? সৌরভ, আমি আসছি তোমার কাছে, প্লিজ তুমি সঙ্গে থাকো, কারণ মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর এই যে দায় সে কে কার ঘাড়ে নেবে? এবং এখনো পর্যন্ত এই সরকারি বিজ্ঞপ্তিতেই প্রশ্নের মুখে স্বাস্থ্য ভবনের ভূমিকা। কেন জানেন? ডিসেম্বরে কর্ণাটক অভিযুক্ত সংস্থার কারখানায় উৎপাদন বন্ধের নির্দেশ স্বাস্থ্য দপ্তর আগেই দিয়েছিল। জানুয়ারিতে রাজ্যের সব কটি মেডিকেল কলেজকে সেই বিজ্ঞপ্তি আকারে তা জানানো হয়। উৎপাদন বন্ধের সঙ্গেই সংস্থার 14টি প্রোডাক্ট সিএমএস পোর্টালে ব্লক করে দেওয়া হয়। সংস্থার ওষুধের বরাত দেওয়া আটকাতেই কিন্তু এই পদক্ষেপ। আর খুব স্বাভাবিক, এই পদক্ষেপের পর প্রশ্নটা উঠছে, এরপরও মেদিনীপুর মেডিকেল কলেজে কিভাবে ব্যবহার হলো এই নিম্নমানের স্যালাইন? এইটা হচ্ছে একদম প্রাতিষ্ঠানিক দুর্নীতি। যে আরজি করের খুনটা যেমন আমরা বলছি প্রাতিষ্ঠানিক খুন, এই দুর্নীতিটা কিন্তু আর এখন কোনো একক বিচ্ছিন্ন একটা সংস্থা ইত্যাদি মধ্যে সীমাবদ্ধ থাকছে না, যার ফলে সরকারের টোটাল সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত হয়ে যাওয়ার জন্যে এই পশ্চিমবাংলায় কোনো দুর্নীতি বা এইসব ধরনের ঘটনা ঘটলেও, মারাত্মক ঘটনা ঘটলেও তার কোনো শাস্তি হচ্ছে না, তার চিহ্নিত হচ্ছে না, তাকে যে চিহ্নিত করার জন্য যে ন্যূনতম ব্যবস্থাপনা দরকার তার প্রতি ন্যূনতম নজরদারি থাকছে না। ফলে আজকে এই ঘটনা পশ্চিমবঙ্গে লজ্জার। যেখানে কন্টামিনেশন হয়ে যাচ্ছে, বাইরে থেকে ছত্রাক ফাঙ্গাস হচ্ছে, সেখানে কন্টামিনেশন হচ্ছে, তো সেই ফ্লুইড দিলে তো পেশেন্টটা অসুস্থ হবে, এবং অসুস্থ না শুধুমাত্র রিয়াকশন হয়ে যেতে পারে, অ্যালার্জিক রিয়াকশন হয়ে পেশেন্ট মৃত্যু ঘটতে পারে, এবং সেক্ষেত্রে তাই ঘটেছে। ঘুমিয়ে আছে, পরিষ্কার ঘুমিয়ে আছে, কারণ অথবা তো সেই লভ্যাংশ, কোম্পানির লভ্যাংশ থেকে তাদের পকেটে কিছু ঢুকছে। তাছাড়া তো মানে এর বিরুদ্ধে তো মানে প্রশাসন কি করে চুপ থাকতে পারে? আমরা তো বারবার জানাচ্ছি এই ধরনের অভিযোগ। চলুন এই মুহূর্তে সরাসরি আমরা মেদিনীপুর মেডিকেল কলেজে নজর রাখি। আমাদের প্রতিনিধি দেবব্রত সেখান থেকে রয়েছেন। দেবব্রত, ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে নির্দেশ এসছে সেটা মেদিনীপুর মেডিকেল কলেজের কাছে পৌঁছলো কিনা সেটা তো অবশ্যই জানা রয়েছে, কারণ তারা এতদিন সব কি জেনেও কিভাবে ব্যবহার করতে পারলো সেটা একটা বিষয়। কিন্তু এখন আমি আরো একটা বিষয় জানতে চাইবো, সেই 4 জন মহিলার কথা, সেই 4 জন প্রসূতি, তারা এখন কেমন রয়েছেন? প্রথমে বলি, 4 জন প্রসূতি কিন্তু এখনো সংকটজনক অবস্থাতেই রয়েছে, তাদের সংকট অবস্থা কাটেনি এখনো। তারপরে তারা আইসিইউতেই রয়েছে এবং ভেন্টিলেশনে ইতিমধ্যে 2 জনকে পাঠানো হয়েছে, তারা ভেন্টিলেশনে রয়েছে। সব মিলিয়ে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, ইতিমধ্যেই আমরা সিএমএইচআর মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং প্রিন্সিপাল ম্যাডাম প্রত্যেকের সাথে আমরা কথা বলেছি, এবং তাদের কিন্তু প্রত্যেকে, যদিও ক্যামেরার সামনে কেউ সরাসরি স্বীকার করছেন না যে এই স্যালাইনের কারণেই মৃত্যু হয়েছে বা এর নির্দিষ্ট কোনো কারণ থাকতে পারে ত্রুটিপূর্ণ স্যালাইন, কিন্তু পরোক্ষভাবে কোথাও যেন গিয়ে সেই ত্রুটিপূর্ণ স্যালাইনের দিকেই আঙুল উঠছে। এবং সেই স্যালাইন যেটাকে নিয়েই কিন্তু এত অভিযোগ, যেটাকে নিয়ে কর্ণাটক ইতিমধ্যেই ব্যান্ড করেছিল বলে জানা গেছে, এবং সেই স্যালাইনের কারণেই এই ঘটনা ঘটেছে কিনা, বা পাশাপাশি যে সমস্ত ওষুধ ব্যবহার করা হয়েছিল সমস্ত ওষুধেরই স্যাম্পেল নিয়ে ড্রাগ কন্ট্রোলারের কাছে পাঠানো হয়েছে এবং তার রিপোর্ট চাওয়া হয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরে একটি রিপোর্ট পাঠানো হয়েছে, সিএমএইচের পক্ষ থেকে যেমন রিপোর্ট পাঠানো হয়েছে, পাশাপাশি প্রিন্সিপাল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি প্রিন্সিপাল তার পক্ষ থেকেও একটি রিপোর্ট পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তরে। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের একটি টিম আসার কথা রয়েছে, যারা আরও সরজমিনে পুরো বিষয়টা খতিয়ে দেখবেন বলে জানানো হচ্ছে মেডিকেল কলেজের পক্ষ থেকে। তার ফলে সব মিলিয়ে এই যে ঘটনা, 1 জনের মৃত্যু, 4 জন গুরুতর অসুস্থ, সব মিলিয়ে স্বাস্থ্য দপ্তরের কোথাও যেন একটা এতদিনে টনক নড়ল। কিন্তু দেবব্রত, এবার তো প্রশ্ন ওঠে না যে যাদের গাফিলতি বা যার গাফিলতির জন্য তাদের প্রিয়জনকে সেই পরিবার হারিয়ে ফেললো, তাদের মানে কে জবাব দেবে? তাদের সঙ্গে কেই বা কথা বলতে আসছেন? আমি সেই পরিবারই সরাসরি নজর রাখতে চাইবো। আমাদের রিপোর্টার সেখানে পৌঁছে গিয়েছেন, অসীম বেরা রয়েছেন সেখান থেকে, কারণ যে প্রসূতির মৃত্যু হয়েছে তার একেবারে বাড়ির লোকেরা কি বলছেন সেটা জানার প্রয়োজন রয়েছে। অসীম, কখন থেকে অবস্থার অবনতি হতে শুরু করে, তারপরে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে পরিবারকে ঠিক কি বলা হয়?
দেখো এখানের পরিবারের সদস্যরা যেটা বলছেন, তারা আজ সকাল নাগাদ ঘটনাটি জানতে পেরেছেন, তারপরেই কিন্তু তারা এক কথায় মানে শোকে ভেঙে পড়েছে। আজ যে দুপুরবেলা সাধারণত যে বাড়িতে রান্না হয়, আমরা এখানে কিন্তু পার্শ্ববর্তী প্রচুর বাড়ি দেখেছি, কারো বাড়িতে দুপুরে রান্না পর্যন্ত হয়নি। মানুষরা এক কাছে জমায়েত হয়ে আছে। কৃষি প্রধান এলাকার চাষের সময় সমস্ত মানুষ কিন্তু ঘরবন্দি। এই যে দূর দূরান্ত থেকে এই পরিবারের আত্মীয়রা এসেছেন। সরাসরি আপনি কে হন? আমি হচ্ছে বইয়ের ননদ হয়, ছোট ননদ। আচ্ছা, আপনি ননদ হন। কখন জানতে পারলেন বা কি বলবেন? কখন জানতে পারলাম? কালকে পরশু দিনে ভর্তি করেছে, বুধবার দিনে ভর্তি করে তো ভালোভাবে শুনলাম যে বাচ্চাটা হয়ে গেছে। হওয়ার পর তারপর আবার কিছুক্ষণ পরে তার হচ্ছে পেচ্ছাপ হচ্ছে না, সেই সব শুনে আমাদের মানে মন মেজাজ খারাপ হয়ে গেছে। দিয়ে হওয়ার পর তার খানিকক্ষণ বাদে বলছে যে বাড়াবাড়ি পর নিজেরা তো আর জানিনি কিছু, যে মারা গেছে বলে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনারা তো জানতে পারলেন এই যে একটা এত বড় ঘটনা ঘটেছে, পরিবারের সকলেই বলছে যে হাসপাতালের গাফিলতি, তা এখনো পর্যন্ত কি কারো আপনাদের সাথে যোগাযোগ করেছে? প্রশাসনের তরফ থেকে কেউ এসেছিল বাড়িতে? আরে না, কেউ আসেনি। না। আপনারা কি চান এখন? আমরা ডাক্তারবাবুর হচ্ছে মৃত্যু চাই, ফাঁসি সাজা চাই। দেখো, এক কথায় এরা যেটা অভিযোগ করছেন যে চিকিৎসার গাফিলতির জন্য হয়েছে, এরা চাইছে সঠিক তদন্ত, এমনকি কেউ যদি এই ঘটনায় দোষী থাকে তাদের কিন্তু সেই ধরনের শাস্তির এরা দাবি করছে। দেখো, দেখাবো শুধু প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আত্মীয়রা কিন্তু খবর পেয়ে ছুটে এসেছেন। এই পরিবারের যিনি মারা গেছেন তার 4 বছরের অসীম, এই বাড়িতে এখন পরিস্থিতি আমরা আন্দাজ করতে পারছি এই পরিবারের উপর দিয়ে এখন কি ঝড় বইছে, কারণ এই পরিবারে এক নতুন সদস্য এলো। সে কোথায় রয়েছে, সে কার কাছে থাকবে? কারণ ইতিমধ্যেই তুমি বলছিলে যে তার ইতিমধ্যেই 4 বছরের এক সন্তান রয়েছেন, আর এবার ছেলে হয়েছে। কি অবস্থা? দেখো, একেবারে কারণ এই সরাসরি এদের কাছে। আচ্ছা, ছোট্ট যে বাচ্চা, ছোট্ট বাচ্চার ভবিষ্যৎ নিয়ে আপনারা কি ভাবছেন? কোথায় থাকবে, কিভাবে? দেখুন, এবারে তো এবারে আমরা আর কি বলবো, সরকার যা করে, পুলিশ যা করে, মিডিয়াম যা করে, আমরা আর কি করে? আমরা গরিব মানুষ, ভাই বোনা খুব গরিব, খেটে খুটে খায়। আমার ভালো ভর্তি করেছে গো, কেটে খায় গো, কিছুই না। চাষবাস দিয়ে ওই যা হোক পরিশ্রমের মধ্যেই খাওয়া দাওয়া হয়। এবার সরকার যদি সুবিধা করে দেয়, সেইভাবে যদি করে দেয়, সেইভাবে মানুষ করা যাবে। হ্যাঁ, অসীম, সেই সদ্যজাত এখন কোথায় রয়েছে, কার কাছে রয়েছে? দেখো, পরিবার সূত্রে যেটা জানানো হচ্ছে, এরা যেটা বলছেন যে সদ্যজাত কিন্তু এখন পর্যন্ত রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে, এরকমই কিন্তু পরিবারের তরফ থেকে আমরা কিন্তু জানতে পেরেছি। এখনো পর্যন্ত স্থানীয় যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তারা কেউ যোগাযোগ করেননি তাদের পরিবারের সঙ্গে? মানে এত বড় একটা ঘটনা ঘটে গেল, যে পরিবারের উপর দিয়ে এত বড় একটা ঝড় বয়ে গেল, কেউ যোগাযোগ করেননি এখনো অবধি? দেখো, আমরা কিন্তু দীর্ঘক্ষণ সকাল থেকে কিন্তু এখানে রয়েছি, আমরা কিন্তু স্থানীয় প্রশাসনের তরফ থেকে কাকেও কিন্তু আমাদের নজরে আসেনি। পরিবারের সাথে আমরা কথা বলে জেনেছি, তারা কিন্তু বলছেন যে তাদের সাথে এখনো পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। শুধুমাত্র মেদিনীপুরের এই পরিবারের সদস্যরা যারা হাসপাতালে রয়েছেন তাদের সাথে এদের যোগাযোগ হচ্ছে। তারা হাসপাতালের তরফ থেকে সেখান থেকে যেটুকু ফোনের মাধ্যমে জানাচ্ছেন সেটুকুই কিন্তু এরা জানতে পারছেন। এরা এখন যেটা বলছেন যে সব থেকে বড় কথা, সদ্যজাতকে রেখে তার মা মারা গেছে, সেই বাচ্চার ভবিষ্যৎ কি হবে? দিন আনা দিন খাওয়া পরিবারের সদস্যরা যারা বর্তমানে বাড়িতে রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখন এদের কিন্তু ভরসা শুধুমাত্র প্রশাসন। এক কথায় এরা প্রশাসনের উপরেই দায়ভার ঠেলছেন যে আগামী দিনের সদ্যজাতর ভবিষ্যৎ কি হবে, সদ্যজাতর ভালো থাকা থেকে বড় হওয়া পর্যন্ত প্রশাসনকে দায়ভার নিতে হবে। এমনই কিন্তু দেখা যায় প্রশাসন কখন একটু যোগাযোগ করার চেষ্টা করেন এই পরিবারের সঙ্গে, কখন তাদের পাশে এসে দাঁড়ায়, সেটা TV9 বাংলা নজর রাখবে। অসীম ধন্যবাদ তোমায়, দেবব্রত ধন্যবাদ, সৌরভ দত্ত আমাদের সঙ্গে ছিলেন। সৌরভ, তোমাকেও ধন্যবাদ। কর্ণাটকের ঘটনা আমরা কেউ ভুলিনি, সেখান থেকেও কেন শিক্ষা নিল না স্বাস্থ্য দফতর? নিম্নমানের স্যালাইন ব্যবহারে মেদিনীপুরে রোগী মৃত্যুর অভিযোগে এই প্রশ্নটা উঠছে। মেদিনীপুরে অভিযুক্ত স্যালাইন প্রস্তুতকারী সংস্থার নাম জড়ায় কর্ণাটকেও। নভেম্বরে বল্লারিতে 4 প্রসূতির মৃত্যুতে তোলপাড় হয় কর্ণাটক। স্যালাইন বটলে মানে প্রচুর প্রফিট মার্জিন থাকে, আর সেইটাকে কেন্দ্র করে এই যে সরকার যদি সেইভাবে জিনিসগুলোকে কেনে
আর সেখানে তার মধ্যে দিয়ে সরকারি আধিকারিক এবং তার সঙ্গে সঙ্গে শাসক দলের নেতারা, স্থানীয় এবং রাজ্য স্তরের নেতারা তার বকরা পাবে, এটা অত্যন্ত অন্যায়। আর মানুষ মৃত্যুর কোলে ঘুমিয়ে পড়বে, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। এর জন্য প্রকৃত বিচার অবশ্যই হওয়া উচিত। নিশ্চিত করে একটা সেনসিটিভ ইস্যু প্রশাসন নিশ্চয়ই নজরে এসেছে, প্রশাসন দেখবে এবং যাতে এই ধরনের রিপিটেশন না হয়। এটা একটা বিক্ষিপ্ত ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা, যাতে এটা রিপিটেশন না হয় সেটা নিশ্চয়ই দেখবে। আমাদের সরকারের আমলে ইনস্টিটিউশনাল ডেলিভারি যেমন প্রচুর বেড়েছে, সার্বিকভাবে ইনফ্যান্ট মর্টালিটি রেট এবং ম্যাটারনাল মর্টালিটি রেট আমাদের রাজ্যে অনেক কমেছে। বিধাননগরের পর বড়বাজার শহরে আবারও প্রাণ কাটল বেপরোয়া বাস। বড়বাজারে বেপরোয়া মিনি বাসের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার, আহত 4 জন। সত্যনারায়ণ পার্কের কাছে পরপর 5 পথচারীকে ধাক্কা মিনি বাসের। যাদের এই মুহূর্তে কি অবস্থা, আমাদের রিপোর্টার সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের অপর প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন। নাকি সুজয়ের কাছে চলে যেতে চাইবো। সুজয়, কি অবস্থা এখন তাদের? দেখো, আমি সেই ঘটনাস্থলে রয়েছি যেখানে কিছু সময় আগে বেলা 12টা 10 নাগাদ ঘটনা ঘটে। আমি ঠিক শিয়ালদার দিক থেকে হাওড়ার দিকে আসছিল, শিয়ালদা হাওড়া রুটের একটি মিনি বাস বড়বাজার থানা পেরোনোর পর রাস্তা ছেড়ে আচমকাই বাঁ দিকে ঘেঁষতে থাকে বাসটি এবং আস্তে আস্তে এই যে লোহার রেলিং, সেই লোহার রেলিং দিয়ে ঘেঁষতে ঘেঁষতে সামনে যে জায়গাটি, আমি একটু এগোনোর চেষ্টা করব, যে সামনে যে জায়গাটি রয়েছে সেখানে এই যে দেখতে পাচ্ছ যে একটি কংক্রিটের স্ল্যাব, সেই কংক্রিটের স্ল্যাব ভেঙে এই জায়গাটি দাঁড়িয়ে পড়ে এবং এখানেই দাঁড়িয়ে তখন কাগজ কুড়োচ্ছিলেন এক মহিলা, মধ্যবয়স্ক এক মহিলা, এখনও তার সেই বস্তা পড়ে রয়েছে। সেই কাগজ কুড়ো নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা, রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন তিনি, বাসের চাপা পিষ্ট হন এবং এই রাস্তাতেই আরও 3-4 জন মহিলা দাঁড়িয়েছিলেন, তারাও এই বাসের ধাক্কায় জখম হয়েছেন এবং 2টি মোটর বাইকও এই বাসের ধাক্কায় জখম হয়েছে। এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যে বাসটি রেষারেষি করছিল না, বাসটি আচমকাই বাঁদিকে ঘেঁষতে থাকে, ফলে তাদের আশঙ্কা যে কোনোভাবে বাসের কোনো যান্ত্রিক ত্রুটি থেকে থাকতে পারে, যে কারণে এই ঘটনাটি ঘটেছে। কিন্তু এই যে লোহার রেলিং, এই রেলিং না থাকলে কিন্তু বাসটি সরাসরি এই যে দেখতে পাচ্ছ ফুটপাথ সংলগ্ন দোকান, সেখানে উঠে যাওয়ার একটা আশঙ্কা ছিল। যারা পথ চলতি মানুষ অনেকেই অভিযোগ করছেন যে ফুটপাথ অন্য দোকানে দখল হয়ে থাকার, তাদের বাধ্য হয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়, ফলে এই ঘটনা ঘটলো। ফলে পুলিশ এই মুহূর্তে যে বাসের চালক তাকে আটক করেছে, বাসটিকেও আটক করা হয়েছে, বাসের ফরেন্সিক পরীক্ষা করা হবে যে সত্যিই বাসের কোনো যান্ত্রিক ত্রুটি ছিল নাকি অন্য কোনো কারণে বাসটি দেখা যাক কি বিষয় সামনে আসে। সুজয়, সে বিষয়ে নজর থাকবে, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন কি বলেছেন শুনবো। এখানে একটা মহিলাকে মেরেছে, যে কাগজ তুলতো সেই মনে হয় স্পট হয়ে গেছে, তারপর একটা মহিলার হাতে লেগেছে, নাকে রক্ত। একটা মহিলা বাচ্চা কোলে নিয়েছিল, যিনি ভাবলেন আমি উঠে যাবো, দেখলেন উঠতে পারলেন না, তো নিজে বাচ্চাকে কোল থেকে ফেলে দিলেন। একটা এখানে ছেলে ছিল, সে কোল থেকে সে বাচ্চাকে ধরে বের করেছে, কিন্তু ওর একটা পায়ে নিচে লেগেছে, একটা পায়ে ওপরে লেগেছে, ওনার পায়ে কোমরে লাগেনি, পায়ে দুটো লেগেছে, খুব হেভি ইনজার্ড। বাসটা মনে হচ্ছে আমাদের कि बरासर ब्रेक फेल छिलो। हाँ, बस सियालदा से आ रहा था, हाँ, मिनी बस था। ये कागज चुनने वाली मर गई, हो सकता है कागज उठा रही होगी, उसी में चप गई। यहाँ पे एक लेडीज यहाँ पे खड़ी थी, वो लेडीज सोची कि गाड़ी जब इधर चापा है तो लेडीज सोची कि हम इधर पार हो जाएंगे, पर वो बस वाला का और भी चाप दिया। কি হয়েছিল দেখলাম, ঘটনাস্থল থেকে সুজয় আমাদের ছবিও দেখালো। এখন কি পরিস্থিতি, কিন্তু যারা আহত হয়েছেন তারা কেমন আছেন অবশ্যই জানবো। সরাসরি আমাদের রিপোর্টার সুপ্রিয় গুহ রয়েছেন হাসপাতালের সামনে থেকে একেবারে। সুপ্রিয়, কেমন আছেন? ইতিমধ্যেই তো একজনের মৃত্যুর খবর সামনে এলো। দেখো, এই মিনিবাস দুর্ঘটনাতে এখনো পর্যন্ত 5 জন মহিলা, তাদেরকে আহত অবস্থাতে কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে আসা হয় এবং দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছে যায় বড়বাজার থানার পুলিশ এবং বড়বাজার থানার পুলিশের তৎপরতাতেই কিন্তু আহত যারা হয়েছিলেন তাদের প্রত্যেককে উদ্ধার করে দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে আসার পর তাদের চিকিৎসা শুরু হয় এবং ইতিমধ্যেই নাজু বিবি নামে বছর 68 মহিলা, হাওড়ার সাকরাইলের বাসিন্দা, তাকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। এমনটাই কিন্তু এই নাজু বিবির পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। আমরা যখন তাদের সঙ্গে কথা বলেছিলাম তারাও
কিন্তু তেমনটাই দাবি করেছে। যদিও এখনও অফিসিয়ালি বা হাসপাতালের তরফ থেকে মৃত ঘোষণা করা না হলেও তার পরিবারের তরফ থেকে কিন্তু যেটা দাবি করা হচ্ছে যে চিকিৎসকরা তাদের কাছে কিন্তু এই নাজুমিন মৃত্যুর কথা জানিয়েছেন। অন্যদিকে আরও যে 4 জন কিছু সময় আগেই কমলা দেবী নামে লেকটাউনের বাসিন্দা আরও একজন মহিলা, তার নাকে এবং কপালে গুরুতর আঘাত লেগেছে, তাকে প্রাথমিক চিকিৎসার পর মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে এবং এছাড়াও আরও 3 জন অর্থাৎ সব মিলিয়ে 5 জন যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের চিকিৎসা চলছে এবং এরা কেউ হয়তো বাস ধরার জন্যে বা হাওড়ার দিকে যাওয়ার জন্যে ওই জায়গাতে দাঁড়িয়েছিলেন, কেউ বড়বাজারে এসেছিলেন কোনো প্রয়োজনে কিছু কেনাকাটা করার জন্যে ওখানে অপেক্ষা করছিলেন এবং আচমকাই কিন্তু শিয়ালদা থেকে হাওড়াগামী বাস এই সত্যনারায়ণ পার্কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বা বেপরোয়া গতিতে প্রথমে এসে রাস্তার পাশে থাকা ফুটপাতের যে রেলিং রয়েছে সেখানে ধাক্কা মারে এবং তারপর সামনের দিকে এগোতে থাকে, কিছুটা এগিয়ে দাঁড়িয়ে যায়। আর ওই সময় যারা ওখানে অপেক্ষা করছিলেন কোনো না কোনো প্রয়োজনে তারা কিন্তু আহত হয়েছেন এবং তার মধ্যে 5 জনকে নিয়ে আসা হয়েছে। এখনো পর্যন্ত একজনের কিন্তু মৃত্যুর খবর ইতিমধ্যেই আমরা পাচ্ছি বা তার পরিবার দাবি করছে। একেবারে সুপ্রতিম যার কথা বললেন, যে আহত ব্যক্তির কথা বললেন, যে মহিলার কথা বললেন, তুমি তো কথা বলেছিলে তার সঙ্গে, শুনবো কি বলেছেন। আপনি ছিলেন ওখানে? हाँ রাস্তার ওখানে ছিলেন তো? हाँ वही थी, खड़ी थी। আচ্ছা, আপনি কখন জানতে পারলেন? कुछ जानते नहीं, हम तो मार्केट के लिए आ रहे थे, मम्मी को भैया वहाँ ड्रॉप किया तो तक बस आके मार दिया। 2-3 जन तो वहाँ नॉन स्टॉप खत्म हो गई, ये तो उधर गिर गई तो सब भगवान का दया। ये कौन है आपका? मम्मी लगी। तो वहीं पे क्या कर रहे थे? मार्केट के लिए गए थे। জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য জমি দখল করতে শাসক দলের গুন্ডাগিরি, জমি মালিকদের ওপর জুলুমবাজি। অভিযোগ সরকারের নীতি না মেনে শাসক দলের লোকজনই জোর করে জমি অধিগ্রহণ করছে। বাধ্য হয়ে জমি বাঁচাতে হাইকোর্টের দ্বারস্থ পরিবার। সব দেখে শুনে অনেকেরই প্রশ্ন যে জমি আন্দোলনকে হাতিয়ার করেছিল বর্তমান শাসক দল, সেই দলের লোকেরা আইনকে বুড়ো আঙুল কিভাবে দেখাচ্ছে। শিখা দেবীদের মতো অনেকেই আপাতত তাকিয়ে আদালতের দিকে। পরপর আমার বাড়িতে প্রচুর চুরি হলো, একদম ভেঙে চুরে, ক্লাব সিভিল ভেঙে, গেট ভেঙে, টিভি, আপনার জলের পাম্প, সমস্ত জামা কাপড় সমস্ত লন্ডভন্ড করে দিল। হুমকি বলতে কীরকম বলুন তো, রিকোয়েস্টলি বলছে, কখনো গরম দেখাচ্ছে যে এই এখন যারা সরকার চালাচ্ছে তারা, এখন যদি আমি বেশি করে নাম বলে দিই আবার এটা যদি ফ্ল্যাশ হয় তখন হয়তো আমার ওখানে যাওয়াই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ওই কারণে তাও আমি সহ্য করেছি, বলেছি না আমি কেসে যা ডিসিশন হবে আমি সেটাই মানব। গয়েশপুর পৌরসভায় নিয়ম বহির্ভূত কাজের অভিযোগে পুরপ্রধানের বিরুদ্ধে সরব কাউন্সিলররাই। অভিযোগ বিগত 4 মাস ধরে চেয়ারম্যান কোনো রকম মিটিং করছেন না, টেন্ডার ছাড়াই বেআইনিভাবে লড়ছে লক্ষ লক্ষ টাকার কাজ। প্রতিবাদে সরব 18 জন কাউন্সিলরের মধ্যে 11 জন কাউন্সিলরই। কল্যাণী মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের কাউন্সিলরদের। দল নির্দেশ দিলে পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার কথাও জানিয়েছেন কাউন্সিলররা। সুকান্তবাবু, আপনি গয়েশপুর পৌরসভার বর্তমান পৌরপ্রধান, সেক্ষেত্রে দেখা গেল আজকে আপনারই পৌরসভার 11 জন কাউন্সিলর কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে গিয়ে আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছে, কি বলবেন? খবরটা একটু ভুল, 11 জন কাউন্সিলর সেখানে যায়নি। একজন কাউন্সিলরকে নিয়ে একটা মাল প্র্যাকটিসিং হয়েছে, সেটা তার নয়। তো যাই হোক, যারাই যাক বা যা কিছুই করুক, দল এটাকে এন্ডোর্স করে না। আমরা অভিযোগটা জানাতে এসেছি, গত 4 মাস ধরে প্রকৃতিপক্ষে গত 4 মাস ধরে পৌরসভা কোনো মিটিং হচ্ছে না, অথচ মিটিংয়ের বাইরে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজ হচ্ছে। এটা চেয়ারম্যানকে বারে বারে চিঠি দিয়ে জানিয়েছে, আর চেয়ারম্যান কোনো কিছু করেনি, তাই এসডিও সাহেবকে আগে বলা হতো।